তখন বাড়ির সার্ভ্যান্ট উষা বলে ওঠে, যা সর লুইচা, খালি গায়ে পড়ার ধান্দায় খরচ। নূর ওদের কাছে এসে বলে ওঠে, এবার এই কোদালে দাঁতওয়ালা লোকটার পালা, চোখ বাঁধো এর। এবার বেচারা জমির অনেক কষ্টে মুখের চামড়া টেনে দাঁতগুলো ঢাকার চেষ্টা চালালো, তার যে বড় বেজ্জত হয়ে গেল। উষা এবার জমিরের চোখ বেঁধে দিল। জমির এবার হাত দুটো বাড়িয়ে হাতড়াতে লাগলো সামনের দিকে, আর বলতে লাগলো, উষা কই তুই, আয় কাছে আয়, একটু তোকে জড়িয়ে ধরি, ধরাধরি সদবোধ হইয়া যাইব তাহলে। আর এদিকে উষা জমিরের কথা শুনে মুখটা ভেঙচি দিয়ে দূরে সরে যাচ্ছে, আর জমির তাকে ধরতে এগিয়ে যাচ্ছে। এভাবে চোখ বন্ধ করে চলতে চলতে এক সময় সে সুইমিং পুলের কাছে পৌঁছে গেল। আর দুষ্টু নূর হঠাৎ তখন জমিরকে ধাক্কা দিয়ে সামনে পুলের পানিতে ফেলে দিল। জমির বেচা তো ঝপ করে পড়লো পানির মাঝে। তা দেখে খিলখিল করে হেসে উঠল নূর, আর তার সাথে হাতে তালিও বাজাচ্ছে, আর লাফিয়ে লাফিয়ে প্রফুল্ল চিত্তে হাসছে সে। নূরের সাথে সাথে বাকিরাও হাসছে জমিরের অবস্থা দেখে। এদিকে আদিল অফিসের কেবিনে বসে কাজ করছিল, টেবিলে কিছু পেপার চেক করছিল সে। কাজের মাঝেই হঠাৎ আনমনে তার নজরে গেল সামনে সিসিটিভি স্ক্রিনে। বাসায় সিসিটিভি ক্যামেরা লাইভ চলছে সেখানে। গ্যাংস্টার হয় আদিলের শত্রুর অভাব নেই, তাই সেফটির কারণে বাসায় সব কোণায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর সেই ক্যামেরার রেকর্ডিং স্ক্রিন আদিলের কেবিনের টেবিলের পাশেই আছে। সেটাতেই হঠাৎ নজর গেল আদিলের। দেখতে পেল তৎক্ষণাৎ নূরের কাণ্ড। জমিরকে কিভাবে পানিতে ফেলে দিয়ে খুশি মনে হাসছে সে। ওই প্রাণবদ্ধ হাসিটাকে আবারও আটকে গেল আদিলের দৃষ্টি। স্থির নয়নে শিরায় শিরায় ছেয়ে গেল ওই হাসি মাখা মুখখানি। আদিলের আনমনে স্কিনে আরো কাছে এগিয়ে গেল, জুম করে নূরের মুখখানা আরো সামনে আনলো। আর দেখতে পেল নূরের ঝিলমিল করা আঁখি যুগল। ওই চোখে নেই কোনো কৃত্রিম পর্দা, কেবলই রয়েছে স্বচ্ছ এবং নিষ্পাপ ঝর্ণধারা। নিজের অজান্তেই আদিলের হাত গেল সিসিটিভি স্ক্রিনে নূরের উচ্ছ্বাসিত মুখটার ওপর, কিন্তু হাসির আওয়াজ শোনা যাচ্ছে না। হঠাৎ আওয়াজ না পাওয়ায় মোটেও ভালো লাগছে না আদিলের। এই হাসির রিনিঝিনি সুর শুনতে না পারায় বেশ রাগ হচ্ছে তার। সে কি মনে করে হঠাৎ বিহানকে ডেকে পাঠালো। আর বিহান আসতেই আদিল বলে উঠল, শোন, আজ আমার বাসায় সিসিটিভির সাথে সাউন্ড রেকর্ডিং সিস্টেমও লাগাবি। আদিলের কথা শুনে বিহান তো অবাক হয়ে বলে ওঠে, কেন, হঠাৎ এই খেয়াল আইলো কেলা? আদিলও প্রত্যুত্তরে বলে ওঠে, এমনি, তোকে যা বললাম তুই তাই কর, শুধু যা। আদিলের কথা শুনে বিহান চলে যায়। বিহান যেতেই আদিল আবার তাকালো স্ক্রিনের দিকে। দুষ্টু নূর ততক্ষণে আরেক কাণ্ড শুরু করেছে। সে হঠাৎ চুপি চুপি গিয়ে লাইন হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর পেছনে গিয়ে দাঁড়ালো, আর সবার পেছনে গার্ডটাকে জোরে ধাক্কা মারলো। বেচারা গার্ড হুমড়ি খেয়ে সামনের দিকে পড়তে গিয়ে আরেকজনের সাথে ধাক্কা লাগলো। ফলে এভাবে একে একে সব গার্ডগুলো ধপ ধপ করে নিচে পড়তে লাগলো। আর তা দেখে নূর আরো খুশি হয়ে আবারও হাসতে লাগলো। নূরের এরকম দুষ্টুমির কাণ্ড দেখে অজান্তে আদিলের ঠোঁটের হাসি ফুটে উঠল। আর আদিল নূরের কাণ্ড দেখে প্রচন্ড জোরে জোরে হাসতে লাগলো। আর হাসতে হাসতে আদিল হঠাৎ থেমে গেল, অবাক হলো নিজের কাণ্ডে। সে হাসছে, সত্যি সে হাসছে। সে কতদিন আগে যে এভাবে হেসেছে তার নিজেরই মনে নেই। তাহলে আজ তার কি হলো? অন্য সময় হলে তো এরকম কাণ্ড কারখানা দেখে ভীষণ রাগ হতো। তাহলে আজ কেন রাগের পরিবর্তে হাসি পাচ্ছে তার? কারণটা কি ওই মেয়েটা? রাতে বাসায় ফিরে রোজকার মতোই নিজের রুমে যেতে নেয় আদিল। লিভিং রুমে মাঝখানে আসতেই হঠাৎ তার দ্রুতগামী কদম স্থির হয়ে যায়, আর চোখ যায় সামনের সোফায়, যেখানে ঘুমিয়ে আছে গুটিসুটি মেরে নূর। ঘুমন্ত ওই মুখখানিটায় যেন প্রচুর মায়া রয়েছে, যা আদিলের চলার পথে বাধা সৃষ্টি করে। ওই নিষ্পাপ ঘুমন্ত মুখখানা এড়িয়ে যাওয়া যেন অতীব দুষ্কর কাজ হয়ে দাঁড়ালো তার জন্য। এক কদম এগিয়ে আবার থেমে গেল আদিল। আর সে পারল না নিজের রাস্তায় যেতে, তাই বাধ্য হয়ে রাস্তার মোড় ঘুরিয়ে পদযুগল বাঁধালো ঘুমন্ত নূরের দিকে। আদিল নূরের সামনে এসে দাঁড়ালো। আদিলের নজর স্থির ওই মায়াবী নিষ্পাপ মুখখানাতে। আনমনেই এক সময় নূরের মুখের সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল আদিল। নূরের মুখখানা যেন সত্যি সত্যি নূরের মতোই আলো ছড়াচ্ছে, যা আদিলে আলোকিত হচ্ছে শূন্যমহল। বুকের বাম পাশে জং ধরা কোনো বস্তুর নতুন উদ্যোগের সচল হওয়ার প্রচেষ্টা করছে। মেয়েটা কি জাদুর অধিকারী? না হলে কি এই কঠোর মানব, যাকে সুন্দরী থেকে সুন্দরী নারী মোহ আকৃষ্ট করতে পারে না? আর সেই মানব কিভাবে এই মেয়েটার মোহে আচ্ছন্ন হয়ে পড়ছে? কি আছে এই মেয়েটার মাঝে?
ঘুমের মাঝে নূরের এক হাত সোফায় গিয়ে নিচে ঝুলে আছে, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের ওপর। আর সামনেই টিভিতে কার্টুন চলছে এখনো। হয়তো কার্টুন দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়েছে নূর। নূরের হাতটা তুলে ঠিক করে রাখলো আদিল। মুখের উপর থেকে চুলগুলো আঙুলের সাহায্যে সরিয়ে কানের পিছে গুঁজে দিল। আর ঠিক তখনই আদিলের চোখে পড়ল নূরের কানের পেছনে কালো দাগটা। আঘাতের দাগ বোঝা যাচ্ছে। সেটা দেখেই মুখশ্রী পরিবর্তন ঘটল সহসাই। শক্ত হয়ে ফুলে উঠল চোয়াল। উচ্চস্বরে চিল্লিয়ে ডাকলো জমিলাকে। তার হুঙ্কারপূর্ণ ডাক শুনে ঘুম থেকে ধরপড়িয়ে উঠে পড়ল নূর। সম্মুখে আদিলকে দেখেই আত্মা কেঁপে উঠল ভয়ে। আর জমিলাও তৎক্ষণাৎ ছুটে এলো সেখানে। নূর দৌড়ে গিয়ে লুকালো জমিলার পেছনে। ভয়ে নূরের পুরো শরীর কাঁপছে থরথর করে। জমিলা বলে উঠল আদিলকে, রাগ করেন না ছোট সাহেব, আসলে বৌমণিকে টিভি দেখতে দিয়ে আমি একটু কাজ করছিলাম, তাই বোধহয় বৌমণি এখানে ঘুমিয়ে গেছে টিভি দেখতে দেখতে। তখন আদিল মুখমণ্ডল কঠিন করে বলে উঠল জমিলা খালাকে, আপনি কি ওর গায়ে হাত তুলেছেন? ও শরীরে আঘাতের দাগ কেন? জমিলা খালা সাথে সাথে প্রত্যুত্তর করে বলল, না না ছোট সাহেব, আপনি ভুল বুঝছেন, আমি বৌমণিকে মারিনি। আসলে এই দাগগুলো সেদিনই দেখেছি আমি, যেদিন বৌমণি এ বাড়িতে এসেছিল। আমি তো বৌমণিকে জিজ্ঞাসা করেছিলাম যে কে মেরেছে। তখন বৌমণি বলেছিল যেদিন এসেছিল বাড়িতে এখানে সেদিনই নাকি তার মা মেরেছিল, সেটারই দাগ। আমার তো শুনে খুবই মায়া লাগছিল। আপন মা হয়ে এমন মিষ্টি অবুঝ মেয়েটাকে কিভাবে অমন জানোয়ারের মতো মারছে। বৌমণি যেদিন এসেছিল সেদিন দাগগুলো ছিল। কাপড় পাল্টাতে গিয়ে আমি দেখেছি পিঠে অনেক রক্ত শুকিয়ে যাওয়ার দাগ ছিল। কেমন পাষণ্ড ওরা। আদিল স্তব্ধ হয়ে গেল যেন কথাগুলো শুনে। লোমকূপ দাঁড়িয়ে গেল সব। নূর এখনো ভয় পেয়ে জমিলার পিছনে দাঁড়িয়ে রয়েছে। তা দেখে আদিল চোখের ইশারায় নিয়ে যেতে বলল নূরকে। জমিলাও নূরকে নিয়ে গেল। নিজের উপর হঠাৎ করে প্রচন্ড রাগ হচ্ছে আদিলের। সেদিন হয়তো ওকে রেখে আসার কথা বলায় মেয়েটাকে ওভাবে মেরে পাঠিয়েছে ওরা। ভাবতেই রাগে রক্তনালী ফেটে যাচ্ছে আদিলের। রাগ সামলাতে না পেরে টেবিলে সজোরে একটা লাথি মেরে দিল আদিল। পরের দিন সকাল, ছুটির দিন আজ। একটু বেলা করে ঘুম থেকে উঠেছে আদিল। সকাল সকাল বৃষ্টি নামায় ঘুমটা বেশ ভালোই হয়েছে তার। বৃষ্টি এখনো হচ্ছে। বিছানা ছেড়ে উঠলো আদিল, খালি গায়ে, পরনে শুধু টাওয়াল। ক্যাবিনেটের ওপর সার্ভেন্ট কফি রেখে গেছে। ধোয়া ওঠা কফির মগ নিয়ে ব্যালকনির থাই গ্লাস খুলে সামনে পা বাড়ালো আদিল। বৃষ্টি হচ্ছে এখনো মুষলধারায়। আদিল সোজা হয়ে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিয়ে তাকিয়ে রইল সম্মুখের বৃষ্টি পানে। যদিও এই আদিলের মাঝে কোনো আলাদা অনুভূতি জাগায় না, এতে জাগাবে কি করে? সে তো অনুভূতির দুয়ারই বন্ধ করে রেখেছে। কোনো মোহ মায়াতে তার মন ভোলে না। তবে আদিল নিজের অবস্থান খুব বেশি সময় টিকিয়ে রাখতে পারল না। আদিলের হঠাৎই নিচে নজর পড়ল। সেই নজর পড়াটাই যেন তার সর্বনাতে সূচনা শুরু হলো। নিচে লনে বৃষ্টিতে আপন মনে ভিজছে নূর। বৃষ্টির পানিতে নেচে নেচে ভিজতে মগ্ন নূর। মুখটা আকাশের দিকে তাকিয়ে দু হাত ছড়িয়ে দিয়ে মনের আনন্দে সিক্ত হচ্ছে। মনে আনন্দের হাসি আর বৃষ্টির ভেজা চোখে মুখে। লাফিয়ে ভেজার পায়ের নিচ তলায় কাদাও লেগে গেছে অনেকটা। তাতেও যেন আনন্দে শেষ নেই তার। আদিত্যের দৃষ্টিতে হঠাৎ আশেপাশে সবকিছু ধোঁয়া হয়ে গেল। দৃষ্টি সীমায় মাঝেই কেবল আবদ্ধ হলো শুধু নূর। এই বৃষ্টি ভেজা মেয়েটা যেন প্রকৃতি আরেক রূপ, যেন এই বৃষ্টিময় প্রকৃতি পরম সখী সে। আদিলের হেদ দুয়ারে অনুভূতির এক দমকা হাওয়া প্রবল বেগে ধাক্কা দিল যেন, যার তোড়ে আদিল নিজেকে আর টিকিয়ে রাখতে পারল না। দুর্বোধ্য হয়ে গেল। সাথে বেসামালো হয়ে পড়ল তার হৃদস্পন্দনের গতিবেগ। মুগ্ধতার অতলে ডুবে থাকা আদিলও টের পেল না কখন তার হাত থেকে কফির মগটা হাত ফসকে নিচে পড়ে গেল। আর নিচে পড়ে যে গরম কফির খানিকটা অংশ আদিলের পায়েও ছিটে পড়ল, সেটাও বিন্দুমাত্র অনুভব হলো না এই মুহূর্তে আদিলের। তার সকল ইন্দ্রিয় যেন এই মুহূর্তে শুধু ওই একজন ব্যক্তিকে ঘিরেই কাজ করছে। অন্য কোনো কিছুতেই মন টিকছে না। তার এই হাস্যজ্জ্বল মায়াবী নিষ্পাপ প্রকৃতি কন্যার আবহ আদিলের মনে জমা শত বর্ষের কালো মেঘ ছড়িয়ে দিয়ে সেখানে সোনালি আলোয় আলোকিত করে দিচ্ছে যেন। এই অতি সাধারণ বৃষ্টি আজ তার কাছে অসাধারণ প্রশান্তি সৃষ্টি করছে। তবে এমনটা তো আর আগে কখনো হয়নি আদিলের সঙ্গে। তবে আজ এ কোন বৃষ্টি নামলো তার মরুময় ভুবনে? নূরে বৃষ্টি বিলাসে মুগ্ধতায় মুগ্ধ হচ্ছিল আদিল।
তবে হঠাৎই তার নজর তীক্ষ্ণ হয়। আদিলের চোখে পড়ে গেটের কাছে থাকা গার্ডগুলোর ওপর। সেখান থেকে নূরকে সরাসরি দেখা যাচ্ছে। বৃষ্টিতে ভেজায় নূরের শরীরে জামা লেপ্টে আছে। যদিও গার্ডগুলো নূরের দিকে তাকাচ্ছে কিনা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না বৃষ্টির কারণে। তবে তাদের চোখের সামনে নূর এভাবে ভিজছে, এটাই যেন আদিলের চোয়াল এবং হাতের মুঠো শক্ত করে দিল। মুখমণ্ডল হলো ক্রোধে কঠিন। চোয়াল ঝুলিয়ে দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে গেল সে। আর প্রচন্ড বেগে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সোজা বাইরে বৃষ্টির মাঝে বেরিয়ে এলো। বাইরে এসে একবার নূরের দিকে তাকালো, তারপর সকল গার্ডগুলোর দিকে। গার্ডগুলোর মধ্যে থেকে একটি গার্ড নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তা দেখেই আদিলের রক্তনালী টগবগিয়ে ফেটে পড়ল। প্রচন্ড ক্রোধে চোখের রং পাল্টে গেল। দাঁতে দাঁত পিষে আদিল ছুটে গেল নূরের দিকে। নূর তখনও নিজের মনের আনন্দে বৃষ্টি স্নান করছে। তখনই আদিল গিয়ে ঝট করে নূরের এক হাত ধরে টান দিল তার দিকে। চমকে উঠল নূর, আঁতকে উঠল সম্মুখে আদিলকে দেখে। এভাবে হাত ধরাই তো আরো ভয়ে আতঙ্কিত হয়ে গেল নূর। আরো নূরের ভয় বাড়িয়ে দিয়ে আদিল এক হাত টেনে ধরে ভেতরের দিকে নিয়ে যেতে লাগলো নূরকে। ভয় তো নূর কেঁদে দেবার জোগাড় হয়ে এলো। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁদো কাঁদো গলায় ভয়ার্ত কণ্ঠে বলে উঠল নূর, ছাড়ুন, ছাড়ুন না হাত আমার। এদিকে যেন কিছু শোনার মতো পরিস্থিতিতে নেই তখন আদিল। সে সোজা নূরকে বাসার ভেতরে নিয়ে এসে জোরে জোরে জমিলাকে ডাকতে লাগলো। তা শুনে জমিলা ছুটে এলো তার সামনে। নূর তখনও ভয়ে ভয়ে আর কাঁদো কাঁদো মুখে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। আদিল নূরকে জমিলার কাছে এক প্রকার ছুঁড়েই মারলো। আতঙ্কিত নূর অতি দ্রুতই জমিলার পেছনে লুকিয়ে ফেললো নিজেকে। জমিলার আঁচলের খামতি ধরে ভয়ে কাঁপতে লাগলো। আদিল তখন ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল,